আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 2 দ্য ইনভিজিবল লিভিং ওয়ার্ল্ড বিয়ন্ড আওয়ার নেকেড আই। অর্থাৎ আমরা খালি চোখে দেখতে পাই না সেই সমস্ত ইনভিজিবল লিভিং ওয়ার্ল্ড নিয়ে আমরা আলোচনা করব। তাদেরও যে একটা বড় ওয়ার্ল্ড আছে যেগুলোকে আমরা সচরাচর খালি চোখে দেখতে পাই না, সেই ওয়ার্ল্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্য হিউম্যান আই ক্যান অনলি সি অবজেক্টস দ্যাট আর অ্যাবভ আ সার্টেন সাইজ। মানুষের চোখ শুধুমাত্র সেই সমস্ত অবজেক্টগুলোকেই দেখতে পায় যারা একটা নির্দিষ্ট সাইজের উপরে থাকে। ফর আ লং টাইম মেনি টিনি থিংস অ্যারাউন্ড আস রিমেন্ড আননোন। অনেক সময় ধরে আমাদের চারপাশে থাকা অনেক ছোটোখাটো জিনিসই আমাদের কাছে আননোন ছিল। অবশ্যই আননোন, আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের চারপাশে যে লিভিং অর্গানিজমগুলো আছে যাদের আমাদের খালি চোখে দেখা যায় না, ছোটো ছোটো লিভিং অর্গানিজম, সেগুলো আমাদের কাছে অজানা ছিল। লং অ্যাগো people discovered that a carved piece of glass could make small things look bigger. কিছু সময় আগে মানুষ ডিসকভার করলো যে একটা কাঁচের কার্ভড পিস কি করতে পারে না, একটা ছোট অবজেক্টকে বড় করে দেখাতে পারে। আর এই কাঁচের পিসটা কীরকম দেখতে ছিল? লাইক আ লেন্টিল সিড, একটা মুসুরির ডালের দানার মতো। থিক ইন দ্য মিডিল অ্যান্ড থিন অ্যাট দ্য এজ, যেটার মাঝখানটা ছিল মোটা এবং এজের দিকটা ছিল সরু। হেন্স দে কল্ড ইট লেন্স, তাই তারা এটার নামকরণ করলেন লেন্স। আমরা যদি দেখি এটা হচ্ছে লেন্স, অর্থাৎ ঠিক একটা মুসুরির ডালের দানাকে যদি আমরা দেখি, তার যেমন পেটের দিকটা মাঝখানের দিকটা মোটা হয় এবং এজের দিকটা সরু হয়, ঠিক সেরকমই এই পিস অফ গ্লাসের শেপটাও ছিল সেই লেন্টিল সিডের মতো, যার পেটের দিকটা মোটা এবং এজের দিকটা সরু। তাই তারা এটার নামকরণ করলেন লেন্স। ওভার টাইম লেন্সেস ওয়ার ইমপ্রুভড টু বিকাম মোর পাওয়ারফুল। আস্তে আস্তে সময় ধরে ধরে কি হলো না, লেন্সগুলোকে আরও উন্নত করা হলো যাতে তারা আরও পাওয়ারফুল হতে পারে, অর্থাৎ ছোট জিনিসকে আরও ভালো করে দেখা সম্ভব হতে পারে। ইচ নিউ টুল ফ্রম সিম্পল ম্যাগনিফাইং গ্লাসেস টু মাইক্রোস্কোপ হেল্পড হিউম্যানস সি হোয়াট দেয়ার আইস কুড নট। প্রত্যেকটা নতুন নতুন টুল বা যন্ত্র, সেটা সিম্পল ম্যাগনিফাইং গ্লাস থেকে শুরু করে মাইক্রোস্কোপ পর্যন্ত ডেভেলপ করলো, যাতে মানুষ খুব সহজেই সেই সমস্ত জিনিসগুলোকে দেখতে পারে যেগুলোকে তারা খালি চোখে দেখতে পায় না। দ্য ইনভেনশন অফ মাইক্রোস্কোপ ওপেন দ্য ফ্যাসিনেটিং হিডেন ওয়ার্ল্ড ফিল্ড উইথ টিনি লিভিং ক্রিয়েচার্স। মাইক্রোস্কোপের আবিষ্কার কি করলো না, যেগুলোকে খালি চোখে দেখা যায় না এরকম ছোট ছোট লিভিং ক্রিয়েচার্সের যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডকে সবার সামনে এনে দিল। উই উইল এক্সপ্লোর সাম অফ দিস লাইফ ফর্মস ইন দিস চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারে তাদেরই মধ্যে কিছু লাইফ ফর্মস নিয়ে আলোচনা করব। ইউ হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট দ্য অ্যামেজিং ভ্যারাইটি অফ লিভিং বিংস। তোমরা আগেই পড়ে এসেছো লিভিং বিংসের একটা অ্যামেজিং ভ্যারাইটি আছে। জাস্ট লুক অ্যারাউন্ড, তোমরা তোমাদের চারপাশে তাকাও। There are so many beautiful plants and animals. প্রচুর সুন্দর সুন্দর গাছ এবং অ্যানিমেলস তোমরা দেখতে পাবে। They are of all shapes, sizes and colors. তারা বিভিন্ন শেপের হয়, সাইজের হয় এবং বিভিন্ন কালারের হয়। Some living beings are teeny. কিছু লিভিং বিংস হয় ছোট্ট, while others are really big. আবার তাদেরই মধ্যে কিছু খুবই বড়। They differ not only in their structure বাট অলসো ইন মেনি আদার ফিচার্স। তারা যে শুধুমাত্র তাদের স্ট্রাকচারের দিক থেকে একে অপরের থেকে আলাদা তা নয়, আরও অনেক ফিচার্সের দিক থেকেও তারা একে অপরের থেকে আলাদা। অল দিস লিভিং বিংস হোয়েদার প্ল্যান্টস অর অ্যানিমালস আর কল্ড অর্গানিজম। এই সমস্ত লিভিং বিং, সেটা প্ল্যান্টও হতে পারে বা অ্যানিম্যালও হতে পারে, আমরা তাদেরই বলবো অর্গানিজমস। হ্যাভ ইউ এভার নোটিস দ্য স্মলেস্ট অর্গানিজম অ্যারাউন্ড ইউ দ্যাট ইজ ভিজিবল টু দ্য নেকেড আই? কখনো লক্ষ্য করে দেখেছো তোমরা খালি চোখে সব থেকে ছোট কোন লিভিং অর্গানিজমকে দেখতে পারো? থিঙ্ক অ্যাবাউট ইট, ভাবো। হাউ স্মল আর থিং ক্যান ইউর আইজ অ্যাকচুয়ালি সি? কত ছোট একটা জিনিস তোমার চোখ দেখতে পায়। ইউ মাইট হ্যাভ সিন সাম পিপল ইউজিং রিডিং গ্লাসেস। তোমরা অবশ্যই লক্ষ্য করে থাকবে যে অনেক মানুষই রিডিং গ্লাস ব্যবহার করেন, অর্থাৎ তাদের লেখা পড়ার জন্য চশমা হোক বা কোনো গ্লাস ইউজ করে থাকেন। হাউ ডাজ ইট হেল্প দেম সি বেটার? এটা কিভাবে তাদের ভালো করে দেখতে সাহায্য করে? অর হোয়াট হ্যাপেন্স
হোয়েন উই ইউজ আ ম্যাগনিফাইং গ্লাস টু অবজার্ভ সামথিং? অথবা কি হয় যখন আমরা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করি কোনো কিছুকে দেখার জন্য? অবশ্যই আমরা ম্যাগনিফাইং গ্লাস দেখেছি। এটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। আমরা প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো সময় ম্যাগনিফাইং গ্লাস দেখেছি। কী কাজ করে ম্যাগনিফাইং গ্লাস? না, আমরা কোনো লেখার উপর যখন এই ম্যাগনিফাইং গ্লাসকে রাখি তখন দেখি লেখাটা অনেকটা লেটারগুলো আস্তে 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 আমাদের কাছে স্মল লেটারগুলো বিগার বলে মনে হয়। লেট আস অবজার্ভ। আমরা কিছু জিনিস নিয়ে সেটাকে অবজার্ভ করার চেষ্টা করি। টেক এ রাউন্ড বটম ফ্লাস্ক মেড আপ অফ গ্লাস অ্যাজ শোন ইন ফিগার 2.1, ফিল ইট উইথ ওয়াটার। আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে একটা রাউন্ড গ্লাস ফ্লাস্ক নেওয়া হয়েছে, অর্থাৎ কাঁচের ফ্লাস্ক নেওয়া হয়েছে যেটার ভেতরে পুরোপুরি জল দিয়ে পূর্ণ করা হয়েছে। ক্লোজ দ্য মাউথ অফ দ্য ফ্লাস্ক উইথ আ কর্ক, এবং এই ফ্লাস্কের মুখটা একটা কর্কের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? যাতে ভেতরকার জলটা বাইরে বেরিয়ে চলে না আসতে পারে। নাও প্লেস দ্য ফ্লাস্ক অন দ্য ওপেন বুক অ্যান্ড লুক অ্যাট দ্য লেটার্স থ্রু ইট। এবার কি করলাম না, দেখতে পাচ্ছি আমরা একটা ওপেন বুক, খোলা বইয়ের সামনে পাতার উপরে এই কাঁচের জলপূর্ণ ফ্লাস্কটাকে বা জল ভর্তি করা ফ্লাস্কটাকে রাখলাম। তাহলে কি হলো না, দেখতে পাচ্ছি এই ফ্লাস্কটা অ্যাজ আ ম্যাগনিফাইং গ্লাসের মতো আচরণ করছে, অর্থাৎ লেটারগুলোকে কি করছে, আস্তে আস্তে ছোট ছোট স্মল লেটারগুলোকে বড় করে দিচ্ছে। ডু ইউ নোটিস সামথিং ইন্টারেস্টিং? তুমি এটা দেখে কি কিছু ইন্টারেস্টিং লক্ষ্য করলে? দ্য লেটার্স অ্যাপিয়ার লার্জার হোয়েন সি থ্রু দ্য ফ্লাস্ক। যখন এই ফ্লাস্কের ভেতর দিয়ে আমরা দেখছি তখন লেটারগুলো কি হচ্ছে না, আগের থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। দিস হ্যাপেন্স বিকজ দ্য ফ্লাস্ক ফিল্ড উইথ ওয়াটার অ্যাক্টস লাইক আ ম্যাগনিফাইং গ্লাস। যখনই এই ফ্লাস্কটার মধ্যে আমরা জল ভরে দিচ্ছি তখন সেই ফ্লাস্কটা অর্থাৎ কাঁচের ফ্লাস্কটা কিসের মতো আচরণ করছে না, এই ম্যাগনিফাইং গ্লাসের মতো আচরণ করছে। নাও ইউজ আ রিয়েল ম্যাগনিফাইং গ্লাস। এই যে একটা রিয়েল ম্যাগনিফাইং গ্লাস নেওয়া হলো এবং স্মল অর্গানিজম নেওয়া হলো। যদি আমরা দেখি আমাদের আশেপাশে যেমন ছোট ছোট পিঁপড়ে বা ছোট ছোট মাইক্রো অর্গানিজম যেগুলো খুবই ছোট, সেগুলোকে আমরা যদি ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে দেখি আমরা কি দেখতে পাবো? তাদের খুব সুন্দর করে গোটা বডি স্ট্রাকচারটা বড় করে দেখতে পাবো। ফর আ লং টাইম পিপল ওয়ার কিউরিয়াস টু এক্সপ্লোর দ্য টিনি অর্গানিজম অ্যারাউন্ড দেম, বাট দে কুড নট সি দেম উইথ দেয়ার নেকেড আইজ। অনেকটা সময় ধরে মানুষ খুব কিউরিয়াস ছিল তাদের আশেপাশে থাকা এই টিনি অর্গানিজমগুলোকে ভালো করে এক্সপ্লোর করার জন্য, কিন্তু তারা দেখতে পারতো না, কারণ খালি চোখে তাদের এগুলো দেখা পসিবল নয়। সো হাউ ডিড উই ফাইনালি ডিসকভার দ্য ভিজিবল ওয়ার্ল্ড? তাহলে আমরা কি করে অবশেষে এই ইনভিজিবল ওয়ার্ল্ডটাকে ডিসকভার করলাম? ডু ইউ নো হুইচ সায়েন্টিফিক ডিসকভারি হেল্পড আস টু সি দ্য টিনি ওয়ার্ল্ড ফর দ্য ফার্স্ট টাইম? তোমরা কি জানো আমাদের এই আশেপাশে থাকা ইনভিজিবল ওয়ার্ল্ড বা ছোটোখাটো জিনিসগুলোকে প্রথমবারের জন্য কোন সায়েন্টিফিক ডিসকভারিটা জানতে সাহায্য করেছিল? ইন 1665 a scientist named Robert Hooke published a book called Micrographia. 1665 খ্রিস্টাব্দে একজন সায়েন্টিস্ট যার নাম ছিল রবার্ট হুক, তিনি একটা বই পাবলিশ করলেন। তার নাম কি ছিল? মাইক্রোগ্রাফিয়া। হি ওয়াজ আ কেয়ারফুল অবজারভার অ্যান্ড স্কিল আর্টিস্ট। তিনি একজন কেয়ারফুল অবজারভারও ছিলেন এবং একজন স্কিল্ড আর্টিস্টও ছিলেন। ইন দিস বুক হি শোড ডিটেল ড্রয়িং অফ টিনি থিংস দ্যাট পিপল হ্যাড নেভার সিন বিফোর। তিনি কি করলেন না, তার বইয়ের মধ্যে কিছু ড্রয়িং করলেন। কিসের ড্রয়িং করলেন? সেই সমস্ত টিনি থিংসের ড্রয়িংগুলো করলেন যেগুলো মানুষ কোনোদিনও খালি চোখে দেখতেই পায়নি। থিংস হি স ইউজিং আ টুল উই নো কল আ মাইক্রোস্কোপ। তাহলে তিনি কি করে দেখলেন যখন মানুষ খালি চোখে দেখতে পেলেন না? না, তিনি একটি টুল আবিষ্কার করলেন, যন্ত্র আবিষ্কার করেছিলেন, যার মাধ্যমে তিনি এই টিনি অবজেক্টগুলোকে দেখতে পেয়েছিলেন। সেই যন্ত্রের নামই ছিল মাইক্রোস্কোপ। হিজ মাইক্রোস্কোপ মেড থিং লুক 200 to 300 টাইমস বিগার। এই মাইক্রোস্কোপ কি করলো না, যে কোনো অবজেক্টকে 200 থেকে 300 গুণ বড় করে দেখালো। আমরা যেটা খালি চোখে 1 গুণ দেখতে পাচ্ছি সেটা ওই মাইক্রোস্কোপের মাধ্যমে 200 বা 300 গুণ বড় করে দেখতে পারবো। দ্যাট হোয়াট ওয়ান কুড সি উইথ দ্য আনএডেড আই। যেটা মানুষ খালি চোখে দেখতে পাচ্ছিল তার থেকে মাইক্রোস্কোপে 200 থেকে 300 গুণ বড় করে দেখা সম্ভব হলো। ওয়ান ডে হি লুকড অ্যাট আ থিন স্লাইস অফ কর্ক অ্যান্ড স ইট ওয়াজ মেড অফ স্মল এমটি স্পেসেস। তিনি কী করলেন, একদিন একটা
স্লাইস অফ স্মল কর্ক নিলেন, অর্থাৎ গাছের একটা ছোট্ট ছাল নিলেন এবং সেটাকে তার মাইক্রোস্কোপে রেখে দেখলেন সেই ছোট্ট ছালের যে স্লাইস অফ কর্ক অর্থাৎ অংশটা, সেটা অনেকটা কিসের মতো দেখতে, খুব ছোট ছোট ফাঁকা জায়গার মতো দেখতে। দিস কম্পার্টমেন্টস রিমাইন্ড হিম অফ আ হানিকম, অর্থাৎ মৌমাছির চাক। তিনি যখন এই কর্কটাকে নিয়ে তার মাইক্রোস্কোপের তলায় দেখলেন, তাকে সেগুলো কি মনে করিয়ে দিচ্ছিল না মৌমাছির চাকের মতো। অর্থাৎ মৌমাছির চাক কীরকম হয়, স্কোয়ার স্কোয়ার দেখতে হয় এবং প্রত্যেকটার মধ্যে অনেক এমটি স্পেসেস থাকে, ছোট্ট ছোট্ট ঘরের মতো জায়গা থাকে। হিউ ড্রিউ হোয়াট ই স, তিনি আঁকলেন যেটা তিনি দেখলেন, অ্যান্ড কল্ড ইচ স্মল স্পেস আ সেল, এবং প্রত্যেক ওই ফাঁকা জায়গাটাকে তিনি বললেন সেল। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্য ওয়ার্ড সেল ওয়াজ ইউজড ইন সায়েন্স টু ডেসক্রাইব দ্য বেসিক ইউনিট অফ লাইফ। এটাই ছিল প্রথমবার যখন বেসিক ইউনিট অফ লাইফ বলতে আমরা সেলকে প্রথম ব্যবহার করি, অর্থাৎ সেল নামটা প্রথম উঠে আসে। অ্যারাউন্ড দ্য সেম টাইম ইন 1660s, ওই একই সময়ে 1660 খ্রিস্টাব্দে, অ্যান্টনি ভন লিউয়েনহক, a Dutch scientist, made better lenses that allowed him to build more useful microscope. ওই প্রায় একই সময় করে 1660 খ্রিস্টাব্দে একজন ডাচ সায়েন্টিস্ট, ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহক আরও ভালো লেন্স তৈরি করলেন, যার ফলে তিনি আরও পাওয়ারফুল মাইক্রোস্কোপ তৈরি করতে পারলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ক্লিয়ারলি সি অ্যান্ড ডেসক্রাইব টিনি লিভিং থিংস লাইক ব্যাকটেরিয়া অ্যান্ড ব্লাড সেল। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি প্রথম ক্লিয়ারলি অবজার্ভ করেছিলেন এবং ডেসক্রাইব করেছিলেন ব্যাকটেরিয়া এবং ব্লাড সেলের মতো ছোট্ট ছোট্ট জিনিসগুলো। বিকজ অফ দিস হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মাইক্রোবায়োলজি। সায়েন্সের দিক থেকে, বিশেষ করে বায়োলজির দিক থেকে তার এই অসাধারণ অবদানের জন্য তাকে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি। হোয়াট ইজ সেল? তাহলে এই যে প্রথম রবার্ট হুক সেল বললেন, তাহলে সেল জিনিসটা কি? অল লিভিং বিংস আর মেড অফ সেল। প্রত্যেকটা লিভিং বিংস কিন্তু সেল দিয়ে তৈরি। ইউ মাইট ওয়ান্ডার হোয়াট সেলস অ্যাকচুয়ালি লুক লাইক। লেট আস টেক আ ক্লোজার লুক অ্যাট দ্য বেসিক স্ট্রাকচার অফ সেল ইউজিং আ মাইক্রোস্কোপ। তাহলে আমরা কি করব না, একটা অ্যাক্টিভিটি করব এবং অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সেলের স্ট্রাকচারকে মাইক্রোস্কোপের তলায় কোনোভাবে বোঝার চেষ্টা করব। টেক আ অনিয়ন বাল্ব ফ্রম ইউর কিচেন অর গার্ডেন অ্যান্ড ওয়াশ ইট থরলি উইথ ওয়াটার। আমরা কি করলাম, বাগান থেকে বা আমাদের রান্নাঘর থেকে একটা পেঁয়াজ নিলাম এবং পেঁয়াজটাকে কি করলাম, খুব ভালো করে জল দিয়ে ধুলাম। কাট দ্য অনিয়ন বাল্ব ভার্টিক্যালি ইন্টু পিসেস, এবং পেঁয়াজটাকে কি করলাম না ঠিক এইভাবে কেটে নিলাম ভার্টিক্যালি। তারপর কি করলাম, টেক ওয়ান পিস অফ অনিয়ন অ্যান্ড পুল আউট দ্য থিন ট্রান্সপারেন্ট লেয়ার ফ্রম ইটস ইনার সারফেস উইথ দ্য হেল্প অফ ফরসেপস। একটা ফরসেপ বা চিমটের সাহায্যে আমরা কি করলাম না এরকম করে পেঁয়াজের যে বাল্ব আছে সেখান থেকে পাতলা ট্রান্সপারেন্ট একটা লেয়ারকে আমরা বার করে নিলাম। এই ট্রান্সপারেন্ট পাতলা লেয়ারকেই বলা হয় অনিয়ন পিল। প্লেস দ্য পিল ইনটু দ্য পেট্রি ডিশ কন্টেনিং আ ফিউ ড্রপস অফ স্যাফরানিন। তারপর কি করলাম, এই যে পিলটাকে একটা পেট্রি ডিশের মধ্যে রাখলাম। আচ্ছা, পেট্রি ডিশ জিনিসটা কি না, পেট্রি ডিশ হচ্ছে ঠিক এরকম একটা গ্লাস কন্টেনার। এই গ্লাস কন্টেনারে আমরা কি করি না, যে কোনো মাইক্রো অর্গানিজমকে আমরা কালচার করতে ব্যবহার করি, অর্থাৎ যে কোনো মাইক্রোবায়োলজির পরীক্ষা বা মাইক্রো অর্গানিজমকে গ্রো করার জন্য আমরা এই পেট্রি ডিশকে ব্যবহার করি। এই পেট্রি ডিশের মধ্যে আমরা পিলটা রাখলাম এবং সেখানে কিছু ড্রপ অফ স্যাফরানিন নিলাম। স্যাফরানিনটা কি, রেড কালার স্টেন। স্যাফরানিন হচ্ছে একটা স্টেন মানে রঙের মতো। আমরা যদি কোনো সেলকে অবজার্ভ করতে চাই বা সেলটাকে খুব ভালো করে বুঝতে চাই, সেলটা যদি পুরো ট্রান্সপারেন্ট হয়, সেলের তো কোনো নিজস্ব কালার নেই, তাহলে সেলটা পুরো ট্রান্সপারেন্ট, আমরা কোনো কিছু ভালো করে বুঝতে পারবো না। আমরা যদি 30 সেকেন্ডের জন্য স্যাফরানিন ড্রপ ইউজ করি তাহলে কি হবে না, সেলের কিছু কিছু অংশ কালার্ড হয়ে যাবে, যার মাধ্যমে আমরা কি করব না বুঝতে পারবো যে সেলের কোন জিনিসটা আমরা দেখতে চাইছি বা বুঝতে পারছি। আমরা যদি এইখানে দেখি তাহলে দেখি এখানে স্যাফরানিন ইউজ করা হয়নি এই জায়গাটাতে।
সেলটা কি পুরোপুরি ট্রান্সপারেন্ট, কোনো অংশই আমরা ভালো করে বুঝতে পারছি না, কিন্তু অপরদিকে এই সেলটাতে স্যাফরানিন ইউজ করা হয়েছে। তাহলে স্যাফরানিন ইউজ করার জন্য সেলটা কি হয়ে গেছে, কালার্ড হয়ে গেছে। কালার্ড হওয়ার জন্য আমরা সেলের প্রত্যেকটা অংশ খুব ভালো করে বুঝতে পারবো। দিস উইল গিভ আ পিঙ্কিশ কালার টু দ্য সেল। এই যে সেলের মধ্যে একটা পিঙ্কিশ কালার দিচ্ছে, যার ফলে কি করছি, আমরা সেলকে খুব ভালোভাবে অবজার্ভ করতে পারছি। এখানে আমরা কিন্তু সেলকে খুব ভালোভাবে অবজার্ভ করতে পারছি না। উইথ দ্য হেল্প অফ এ থিন ব্রাশ ট্রান্সফার দ্য অনিয়ন পিল টু আনাদার পেট্রি ডিশ। একটা পাতলা ব্রাশের মাধ্যমে এই অনিয়ন পিলটাকে একটা পেট্রি ডিশ থেকে আমরা কি করলাম না আরেকটা পেট্রি ডিশের মধ্যে ট্রান্সফার করলাম। কন্টেনিং ওয়াটার টু রিন্স দ্য পিল অ্যান্ড রিমুভ এক্সট্রা স্টেন। আমরা ধুয়ে নিলাম, যার ফলে কি হলো, যদি কোনো এক্সট্রা স্টেন থাকতো সেই এক্সট্রা স্টেনটা ধুয়ে গেল। যদি অত্যাধিক কালার হয়ে যায়, এক্সট্রা টেন মানে কি, যদি আমরা প্রচুর কালার করে ফেলি তাহলে তো সমস্ত কিছুই কালার হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ভালো করে কিছু লক্ষ্য করতে পারবো না। এক্সট্রা কালার যেটুকু প্রয়োজনীয় কালার থাকলো, বাকিটুকু এক্সট্রা কালারকে কী করলাম, আমরা জল দিয়ে ধুয়ে নিলাম। নাও কেয়ারফুলি প্লেস দ্য স্ট্রেনড অনিয়ন পিল অন দ্য গ্লাস সাইড ইউজিং আ থিন ব্রাশ এনশিওরিং ইট ডাজ নট ব্রেক অর ফোল্ড। তারপর কি করলাম, ওই যে ধুয়ে নেওয়া অনিয়ন পিলটা আছে সেটাকে একটা গ্লাস স্লাইডের উপরে রাখলাম। এটা হচ্ছে গ্লাস স্লাইড। এই গ্লাস স্লাইডটা কি করি, আমরা মাইক্রোস্কোপের তলার এই গ্লাস স্লাইডটা দিয়েই অবজার্ভ করার চেষ্টা করি সেলকে। অনিয়ন পিলটাকে কি করলাম না গ্লাস স্লাইডের উপরে রাখলাম। এর উপরে তারপর কি করলাম না পুট আ ড্রপ অফ গ্লিসারিন ওভার দ্য অনিয়ন পিল অন দ্য স্লাইড। তারপরে এই স্লাইডের উপরে আমরা কি করলাম না দু তিন ড্রপ গ্লিসারিন দিলাম। এই গ্লিসারিনটা কেন দিলাম, দ্য গ্লিসারিন উইল প্রিভেন্ট ডাইং অফ দ্য সেলস অ্যান্ড ইমপ্রুভ ক্ল্যারিটি ফর বেটার ভিজুয়ালাইজেশন অফ সেল। সেলটাকে শুকিয়ে যেতে দেবে না। সেলটা যদি শুকিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, সেলের ডিজায়ার যে রেজাল্ট আমরা যেটা দেখতে চাইছি সেটা পাবো না, এবং আমাদের ভিজুয়ালাইজেশনটা বেটার হবে না। ওই জন্য ভিজুয়ালাইজেশনটা বেটারের জন্য আমরা গ্লিসারিন অ্যাড করছি। স্লোলি আ পিস অফ কভার স্লিপ ওভার দ্য পিল ইউজিং আ নিডেল সাচ দ্যাট নো এয়ার বাবলস গেট ট্রাপড। কী করছি না এর উপরে একটা কভার স্লিপ দিয়ে দিচ্ছি। কভার স্লিপ দেওয়ার কারণটা কি, যাতে এই অনিয়ন পিল যেটা রেখেছিলাম সেটা এদিক ওদিকে চলে না যায়, এবং এমন করেই নিডেলের সাহায্যে দিতে হবে তার মধ্যে যেন কোনো এয়ার বাবেল ট্র্যাপ না হয়, অর্থাৎ পুরোপুরি এয়ার বাবেলটা যেন নষ্ট হয়ে যায়, মানে এয়ার বাবেল যেন ঢুকতে না পারে। ইউজ ব্লটিং পেপার টু জেন্টলি ওয়াইপ অফ এক্সট্রা গ্লিসারিন অ্যারাউন্ড দ্য এজেস অফ কভার স্লিপ। তাহলে এই যে কভার স্লিপ দেখছে, এই কভার স্লিপের আশেপাশে অনেক গ্লিসারিন থাকার কথা, সেই গ্লিসারিনগুলোকে কি করব না ব্লটিং পেপারের সাহায্যে ওই এক্সট্রা গ্লিসারিনগুলোকে আমরা বার করে নেব, বা এক্সট্রা গ্লিসারিনগুলোকে আমরা মুছে দেওয়ার চেষ্টা করব, ওয়াইপ আউট করে দেব। ভিউ দ্য স্লাইড আন্ডার আ মাইক্রোস্কোপ অর এ ফোল্ডস্কোপ। আমরা এই স্লাইডটাকে একটা মাইক্রোস্কোপের তলায় দেখলাম, এবং সেখান থেকে আমরা কি দেখতে পেলাম, যখন মাইক্রোস্কোপের তলায় দেখলাম ঠিক এই স্লাইডটা ভেতরে এরকম স্ট্রাকচার কিছু দেখতে পেলাম। এই যে প্রত্যেকটা রেক্টেঙ্গুলার স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এগুলোকেই আমরা বলছি সেল। সেলের এই চারপাশে যে বাউন্ডারিটা আছে এটা হচ্ছে সেল ওয়াল, এবং সেল ওয়ালের ভিতরে একটা পাতলা হালকা মেমব্রেন দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে সেল মেমব্রেন। মাঝে যে গোলাকার অংশটা দেখতে পাচ্ছি যেটা অনেকটা ডেন্স, সেটা হচ্ছে নিউক্লিয়াস, এবং সেলের চারিদিকে যে লিকুইডটা দেখতে পাচ্ছি, বা লিকুইডটা বোঝা তো যায় না, লিকুইডটা বুঝতে হয় যে সেলের চারপাশে একটা সাইটোপ্লাজম নামক একটা লিকুইড আছে। পরবর্তীকালে আমরা সেটা আলোচনা করব। ইউ উইল অবজার্ভ নিয়ারলি রেক্টেঙ্গুলার স্ট্রাকচার আন্ডার দ্য মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপের তলায় কি দেখলাম না একটা রেক্টেঙ্গুলার অর্থাৎ আয়তক্ষেত্রের মতো স্ট্রাকচার দেখলাম। দিজ আর সেলস অফ অনিয়ন পিলস, অর্থাৎ এই রেক্টেঙ্গুলার স্ট্রাকচারগুলোই হচ্ছে অনিয়ন পিলের সেল, হুইচ আর ক্লোজলি অ্যারেঞ্জড, খুব সুন্দর করে ক্লোজলি অ্যারেঞ্জ থাকে, উইদাউট এনি স্পেস বিটুইন দেম, তাদের মধ্যেকারে কোনো স্পেস থাকে না। ট্রাই টু অবজার্ভ দ্য পিলস অফ লিভস ডিফারেন্ট প্ল্যান্টস অ্যারাউন্ড ইউ, প্ল্যান্টস আর মেড অফ সেলস। তুমি যদি যে কোনো রকম প্ল্যান্টের ক্ষেত্রেই দেখো, প্রত্যেকের ক্ষেত্রেই দেখতে পাবে যে প্রত্যেকটা প্ল্যান্টই কি সেল দিয়ে তৈরি হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য বডি অফ অ্যান অ্যানিম্যাল ইজ মেড অফ? তোমার কি মনে হয় একটা অ্যানিম্যালের বডি কি দিয়ে তৈরি হয়? আচ্ছা, সেটাও আমরা পরীক্ষা করি। কি করলাম না আরেকটা অ্যাক্টিভিটির মাধ্যমে জানছি যে অ্যানিম্যালের মধ্যে সেল থাকে কি থাকে না। খুব ভালো করে আমরা প্রথমে কি করলাম, আমাদের মুখটা ধুয়ে নিলাম।
ইউজ দ্য ব্লান্ট এন্ড অফ দ্য ক্লিন টুথপিক অ্যান্ড জেন্টলি স্ক্র্যাপ দ্য ইনসাইড অফ ইয়োর চিক। একটা ভোঁতা টুথপিক নিলে এবং তোমার গালের চারিদিকে হালকা হালকা করে জেন্টলি স্ক্র্যাপ করলে, তারপরে কিছু স্ক্র্যাপ মেটেরিয়াল পেলে, সেই স্ক্র্যাপ মেটেরিয়ালটা কী করলে না গ্লাস স্লাইডের উপর রাখলে এবং সেটা ভালো করে চারিদিকে স্প্রেড করে দিলে। অ্যাড আ ড্রপ অফ মিথাইলিন ব্লু, মিথাইলিন ব্লু দিচ্ছি, যেমন ওখানে স্যাফরানিন দিয়েছিলাম অনিয়ন বাল্বের ক্ষেত্রে, ওটা ছিল যেমন একটা স্টেন, সেরকম মিথাইলিন ব্লু হচ্ছে একটা স্টেন, এটা হচ্ছে ব্লু কালার স্টেন, ওটা ছিল রেডিশ পিঙ্ক কালার স্টেন। ওভার দ্য মেটেরিয়াল অন স্লাইড, অ্যাডিং স্টেন ইমপ্রুভস দ্য ভিজিবিলিটি অফ দ্য মেটেরিয়াল আন্ডার দ্য মাইক্রোস্কোপ বাই ইনক্রিজিং কন্ট্রাস্ট। তাহলে আমরা আগেই বলে দিয়েছি কেন আমরা স্টেন ইউজ করছি, যাতে আমরা খুব ভালো করে সেলগুলো বুঝতে পারি। আফটার 1 minute, add a drop of glycerin over the material on the slide to prevent the cell from drying. আবার কি এর উপরে আমরা গ্লিসারিন দিলাম, কেন গ্লিসারিন দিলাম? যাতে সেলটা ড্রাই আপ না হয়ে যায়। নাও কেয়ারফুলি প্লেস আ ক্লিন কভার স্লিপ অন দ্য মেটেরিয়াল অ্যান্ড রিমুভ দ্য এক্সিস গ্লিসারিন ফ্রম দ্য এজেস অফ কভার স্লিপ ইউজিং আ ব্লটিং পেপার। আর ওই যে চারপাশে যে গ্লিসারিনটা এক্সট্রা হয়ে গেছিলো সেগুলোকে আমরা ওয়াইপ অফ করে দিলাম একটা ব্লটিং পেপারের সাহায্যে। এবার কি দেখলাম না, দেখলাম ঠিক মাইক্রোস্কোপের তলায় ইউ উইল অবজার্ভ আ পলিগন শেপ স্ট্রাকচার শোন ইন ফিগার 2.4। এই যে আমরা চিক সেলটা নিয়েছিলাম যেটা আমাদের মাউথের ইনার লাইনিং ছিল, ঠিক এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পেলাম। কীরকম না, পলিগন স্ট্রাকচার দেখতে পেলাম। এই পলিগন স্ট্রাকচারগুলোর মধ্যে খুব ভালো করে যদি লক্ষ্য করি, সেল ওয়াল কি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যখন প্ল্যান্ট সেল দেখেছিলাম অর্থাৎ অনিয়ন বাল্বের সেলগুলো দেখেছিলাম তার পাশে সেল ওয়াল দেখতে পেয়েছিলাম। এখানে কোনো সেল ওয়াল দেখতে পাচ্ছি না, আমরা এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছি সেল মেমব্রেন, কোনো ওয়াল নেই, তার ভিতরে সাইটোপ্লাজম এবং ডেন্স যে অংশটা, অর্থাৎ ঠিক এই ডেন্স অংশটা আমরা যেটা আগে জেনে এসেছি নিউক্লিয়াস। হোয়াট সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস ডিড ইউ অবজার্ভ বিটুইন দ্য সেলস অফ অনিয়ন পিল অ্যান্ড হিউম্যান চিক সেল? এটা আমরা অলরেডি দেখলাম যে ওখানে সেল ওয়াল ছিল, অর্থাৎ প্ল্যান্ট বা অনিয়ন সেলে সেল ওয়াল ছিল, কিন্তু এখানে কোনো সেল ওয়াল নেই। ইউ হ্যাভ অবজার্ভ দ্যাট দ্য সেল হ্যাভ 3 মেন পার্টস, আ থিন আউটার লাইনিং, আ সেন্ট্রাল রিজিয়ান অ্যান্ড আ স্মল রাউন্ড স্ট্রাকচার ইনসাইড ইট। আমরা দেখলাম এই সেলটার ক্ষেত্রে 3টে মেন পার্ট আছে। একটা হচ্ছে একটা থিন আউটার লাইনিং যেটাকে মেমব্রেন বললাম, একটা সেন্ট্রাল রিজিয়ান যেটা সাইটোপ্লাজম বলছি, এবং আ স্মল রাউন্ড শেপ স্ট্রাকচার যেটাকে আমরা বলছি নিউক্লিয়াস। দ্য আউটার লেয়ার ইজ কল্ড সেল মেমব্রেন, বাইরের অংশটা অর্থাৎ ঠিক এই অংশটাকে আমরা কি বলছি, বাইরের অংশটা হচ্ছে সেল মেমব্রেন, এবং দ্য রাউন্ড স্ট্রাকচার ইজ দ্য মিডিল ইজ কল্ড নিউক্লিয়াস অ্যান্ড হুইচ ইজ অলসো কভার্ড বাই আ থিন মেমব্রেন। এই নিউক্লিয়াসের বাইরেও আবার একটা থিন মেমব্রেন থাকে যেটাকে বলা হয় নিউক্লিও মেমব্রেন, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। দ্য স্পেস বিটুইন দ্য সেল মেমব্রেন অ্যান্ড দ্য নিউক্লিয়াস ইজ ফিল্ড উইথ সাইটোপ্লাজম, এবং এই নিউক্লিয়াস আর সেল মেমব্রেনের মধ্যে যে স্পেসটা থাকে সেটা সাইটোপ্লাজম দিয়ে পরিপূর্ণ থাকে। দিস 3 সেল মেমব্রেন, সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস, এই 3টে যে পার্ট থাকে আর দ্য বেসিক পার্টস অফ দ্য সেল। একটা সেলের এই 3টেই হচ্ছে বেসিক পার্ট। সাম সেলস লাইক অনিয়ন পিল সেলস হ্যাভ অ্যান এক্সট্রা আউটার লেয়ার কল দ্য সেল ওয়াল। কিছু সেল যেমন অনিয়ন পিল সেল আমরা আগেই যেটা পড়েছি, সেখানে 4টে অংশ ছিল। কি না, মেন 3টে পার্ট তো ছিলই, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, তার সত্ত্বেও একটা বাইরে এক্সট্রা লেয়ার ছিল যেটার নাম ছিল সেল ওয়াল। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দি স্ট্রাকচার ইন এ সেল? এই স্ট্রাকচারগুলো কী ইম্পর্টেন্স আছে একটা সেলের মধ্যে? হোয়াট ফাংশন ডু দে পারফর্ম, তারা কী কাজ করে? আর দিস ফাংশনস ইম্পর্টেন্ট ফ্রম দ্য মেনটেনেন্স অফ দ্য সেল, এই ফাংশনগুলোর কি খুব প্রয়োজন একটা সেলের লাইফকে মেনটেন করার জন্য বা নিজেদের জীবনকে মেনটেন করার জন্য? দ্য সেল মেমব্রেন এনক্লোজেস দ্য সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। সেল মেমব্রেন কি করে না, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে এনক্লোজ করে রাখে। দ্য সেল মেমব্রেন সেপারেটস ওয়ান সেল ফ্রম আনাদার, একটা সেল মেমব্রেন আর একটা সেল থেকে, আমরা যদি এখানে দেখতে পাই এই একটা সেলের মেমব্রেন লেয়ারটা বা আউটার লেয়ারটা, সেটা কি করছে না আর একটা সেলকে আলাদা করছে, একটা সেলকে আর একটা সেল থেকে আলাদা করছে এই সেল মেমব্রেন। ইট ইজ পোরাস
অ্যান্ড অ্যালাউজ এন্ট্রি অফ মেটেরিয়াল এসেন্সিয়াল ফর লাইভ প্রসেস অ্যান্ড দ্য এক্সিস্ট অফ ওয়েস্ট মেটেরিয়াল। এটা কীরকম হয়? পোরাস, অর্থাৎ ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত হয়, যেটা কি করে, যে লাইভ প্রসেসের জন্য যে এসেন্সিয়াল মেটেরিয়ালগুলো আছে সেগুলোকে সেলের ভেতরে ঢুকতে দেয়, আবার কি করে, সেলের মধ্যে যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো তৈরি হচ্ছে সেগুলো সেল থেকে বেরিয়ে যেতে দেয়। সাইটোপ্লাজম কন্টেন্স আদার কম্পোনেন্ট অফ দ্য সেল। সাইটোপ্লাজম কি হয় না, সেলের অন্যান্য কম্পোনেন্টগুলো সাইটোপ্লাজমের মধ্যে থাকে, অ্যান্ড দ্য কম্পাউন্ডস সাচ অ্যাজ কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাট, মিনারেলস, সল্টস, এগুলো সাইটোপ্লাজমের মধ্যে থাকে। মোস্ট অফ দ্য লাইভ প্রসেস টেক প্লেস উইদিন দ্য সাইটোপ্লাজম। বেশিরভাগ লাইভ প্রসেস কোথায় সংগঠিত হয় বা কোথায় হয় না, সাইটোপ্লাজমের মধ্যে হয়ে থাকে। দ্য নিউক্লিয়াস রেগুলেটস অল অ্যাক্টিভিটিস দ্যাট অকার উইদিন দ্য সেল। নিউক্লিয়াস কি করে না, সেলের ভেতরে যত অ্যাক্টিভিটি হয় সেই সমস্ত অ্যাক্টিভিটিকে কে রেগুলেট করে? নিউক্লিয়াস, ওই ডেন্স জায়গাটা। ইট অলসো রেগুলেটস গ্রোথ, এটা গ্রোথও রেগুলেট করে। দ্য সেল ওয়াল ইন দ্য প্ল্যান্ট, আমরা প্রথমে যে অনিয়ন বাল্বটা দেখেছিলাম, অর্থাৎ ওটা তো প্ল্যান্ট সেল, তাহলে সেখানে কি এক্সট্রা কী কম্পোনেন্ট ছিল? সেল ওয়াল। তাহলে সেল ওয়ালটা কী করছে না, প্ল্যান্ট সেলকে প্রোভাইড রিজিডিটি অ্যান্ড স্ট্রেন টু দ্য প্ল্যান্টস। রিজিডিটি এবং স্ট্রেন প্রোভাইড করে, অর্থাৎ যাতে খুব সেটার শক্তভাবে থাকতে পারে, অর্থাৎ সেল ওয়াল যাতে সহজে না ভেঙে যায়, এরকম কিছু স্ট্রেন তাদের প্রোভাইড করে, সেটা হচ্ছে সেল ওয়াল। দিস ইজ হোয়াই অল সেল আর অ্যারেঞ্জড কম্প্যাক্টলি উইদিন ইচ আদার লুক ফার্ম ইন দ্য স্ট্রাকচার। কারণ প্রত্যেকটা সেল একে অপরের সাথে খুব কম্প্যাক্টলি থাকে এবং দেখতেও তারা স্ট্রাকচারের দিক থেকেও খুব ফার্ম থাকে। আচ্ছা, যদি সেল ওয়াল না থাকতো তাহলে কী হতো? প্ল্যান্ট সেলগুলো সহজেই ভেঙে যেত বা সহজেই তারা ক্ষতিগ্রস্ত হতো। তাহলে এই প্ল্যান্ট সেলকে প্রচণ্ড পরিমাণে রিজিডিটি এবং স্ট্রেন দিয়ে কারা সাহায্য করে না, প্ল্যান্ট সেলের মধ্যে যে এক্সট্রা আউটার লেয়ারটা থাকছে অর্থাৎ সেল ওয়াল সাহায্য করে। নেক্সট দিন আমরা পরেরগুলো আলোচনা করব।